চলুন আজ আমরা ডুব দিই শেক্সপিয়ারের সেই বিখ্যাত ট্র্যাজেডি ম্যাকবেথের জগতে। মানে কিভাবে একজন হিরো তার উচ্চাকাঙ্ক্ষা আর অপরাধবোধের চোরাবালিতে তলিয়ে যায়, সেই মনস্তাত্ত্বিক জার্নিটা আমরা ধাপে ধাপে দেখব। ভালোই মন্দ আর মন্দই ভালো, চলো উড়ে যাই কুয়াশা আর দূষিত বাতাসে। কি অদ্ভুত এক লাইন, তাই না? নাটকের একদম শুরুতেই ডাইনিদের এই কথাটাই কিন্তু পুরো গল্পের টোন সেট করে দেয়। মানে এমন একটা জগতের কথা বলা হচ্ছে যেখানে ভালো মন্দের ফারাক করাটাই মুশকিল। তো কি থাকছে আমাদের এই আলোচনায়? প্রথমে আমরা দেখব রাজা আর ডাইনিদের সেই সময়কার প্রেক্ষাপট। এরপর আসব সেই ভবিষ্যৎবাণীতে যা উচ্চাকাঙ্ক্ষার আগুন জ্বালিয়ে দেয়। তারপর দেখব কিভাবে একজন নায়ক নৈতিকভাবে ভেঙে পড়ে আর তার ফলে পুরো রাজ্যে কি করে বিশৃঙ্খলা ছড়িয়ে যায়। আর শেষে আমরা রক্ত, বিভ্রম আর অপরাধ বোধের মনস্তত্ত্ব নিয়ে কথা বলব। তো চলুন প্রথমে ম্যাকবেথের দুনিয়াটা একটু চিনে নেওয়া যাক, কারণ তখনকার ইতিহাস আর রাজনীতির পরিবেশটা না বুঝলে শেক্সপিয়ার কেন এভাবে গল্পটা সাজিয়েছেন সেটা ঠিকমতো ধরা যাবে না। ব্যাপারটা বেশ মজার। শেক্সপিয়ার এই নাটকটা কিন্তু লিখেছিলেন ইংল্যান্ডের তৎকালীন নতুন রাজা কিং জেমস দ্য ফার্স্টের জন্য। উনি আবার আগে স্কটল্যান্ডের রাজা ছিলেন। আর রাজা জেমসের দুটো বড় দুর্বলতা ছিল। এক, উনি গুপ্ত হত্যা নিয়ে ভীষণ ভয় থাকতেন, আর দুই, ডাইনিবিদ্যায় তার ছিল মারাত্মক আগ্রহ। তো বুঝতেই পারছেন নাটকের রাজার এই স্কটিশ কানেকশন আর তার ব্যক্তিগত আগ্রহের বিষয়গুলোকেই কাজে লাগানো হয়েছে। আচ্ছা, তখনকার মানুষের চিন্তাভাবনাটা কেমন ছিল সেটা বোঝা কিন্তু খুব জরুরি। ওরা বিশ্বাস করত ডিভাইন রাইট অফ কিংসে, মানে রাজা স্বয়ং ঈশ্বরের প্রতিনিধি। তারপর ছিল গ্রেট চেন অফ বিইং এর ধারণা, মানে ঈশ্বরই সমাজের প্রত্যেকটা স্তর ঠিক করে দিয়েছেন। তাই রাজাকে হত্যা করাটা শুধু একটা রাজনৈতিক অপরাধ ছিল না, এটা ছিল সরাসরি ঈশ্বরের বিরুদ্ধে একটা পাপ। আর হ্যাঁ, ডাইনিদেরকে তারা সত্যি সত্যি শয়তানের দূত ভাবত। তার উপর ঠিক তার কিছুদিন আগেই ঘটে গেছে গানপাউডার প্লট, তাই রাজদ্রোহের ভয় তখন সবার মনে। ভাবুন তো একবার, শেক্সপিয়ারের সময়ের দর্শকরা যখন ব্যাংকর ভূতকে মঞ্চে দেখত, তারা কিন্তু ওটাকে সত্যিকারের ভূত বলেই মনে করত। কিন্তু আমরা এখনকার দিনে আমরা এগুলোকে দেখি অন্য চোখে। আমাদের কাছে এগুলো সাইকোলজিক্যাল ব্যাপার, মানে ম্যাকবেথের অপরাধবোধ আর তার ভেঙে পড়া মানসিক অবস্থারই একটা প্রতিফলন। তো এই গেল তখনকার দুনিয়ার কথা। এবার আসি সেই পয়েন্টে যেখান থেকে গল্পের মোড় ঘুরে যায়। আর সেই মোড় ঘোরানোর পেছনে ছিল ডাইনিদের করা একটা ভবিষ্যৎবাণী। বলা যায় পুরো নাটকের আগুনটা এখান থেকেই লাগে। তো ডাইনিরা ঠিক কি বলেছিল? তাদের ভবিষ্যৎবাণীর তিনটা অংশ ছিল। ১, তারা ম্যাকবেথকে থেন অফ কর্ডর বলে ডাকল। ২, বলল যে সে একদিন রাজা হবে। আর ৩ নম্বরটা ছিল ব্যাংককে নিয়ে, যে তার বংশধররা সিংহাসনে বসবে। এখানেই কিন্তু ম্যাকবেথ আর ব্যাংকর মধ্যে পার্থক্যটা পরিষ্কার হয়ে যায়। একই কথা শুনে ম্যাকবেথের মনের মধ্যে কিন্তু লোভের বীজটা ঢুকে গেল, তার ভেতরের উচ্চাকাঙ্ক্ষাটা বেরিয়ে এলো। আর ব্যাংকো, সে কিন্তু বেশ সন্দিহান ছিল। সে বুঝতে পেরেছিল যে অন্ধকারের শক্তি অনেক সময় ছোট ছোট সত্যি কথা বলে মানুষকে বড় ধ্বংসের দিকে ঠেলে দেয়। শেক্সপিয়ার এখানে একটা দারুণ কৌশল ব্যবহার করেছেন, যাকে বলে ইকুইভোকেশন, মানে এমনভাবে কথা বলা যার দুটো মানে হয়। ইচ্ছে করে মানুষকে বিভ্রান্ত করা। ডাইনিদের ভবিষ্যৎবাণীগুলো ঠিক এমনই ছিল, ধাঁধার মতো। কথাগুলো শুনতে সত্যি মনে হলেও আসলে সেগুলো ছিল মিথ্যা, আর এই ফাঁদেই ম্যাকবেথ পা দিয়েছিল। এবার আসা যাক মূল চরিত্রে, ম্যাকবেথের কথায়। চলুন দেখি কিভাবে একজন বীর যোদ্ধা, একজন হিরো রাতারাতি একজন ডেড বুচার বা মৃত কসাইয়ে পরিণত হল। এই পতনটা কিন্তু খুব দ্রুত ঘটেছিল। চরিত্রটা কতটা বদলে গিয়েছিল সেটা বুঝতে নাটকের শুরু আর শেষের দুটো মন্তব্য দেখলেই চলে। একদিকে নাটকের শুরুতে লেডি ম্যাকবেথ ভাবছেন তার স্বামীর মনে মানুষের দয়ার দুধ বড্ড বেশি, সে সিংহাসন দখল করার মতো নিষ্ঠুর হতেই পারবে না। আর অন্যদিকে নাটকের শেষে ম্যালকম তাকে কি বলছে? ডেড বুচার, এক মৃত কসাই যে পুরো স্কটল্যান্ডকে শেষ করে দিয়েছে। ওর এই হিংস্রতার পথটা যদি আমরা দেখি, অ্যাক্ট 2তে রাজা ডানকিনকে খুন করার আগে সে মনের চোখে একটা ভাসমান ছুরি দেখছে। অ্যাক্ট 3তে সে ব্যাংকর ভয়ে এতটাই আতঙ্কিত যে তাকে মারার জন্য লোক ভাড়া করছে, আর তারপরই ভোজসভায় ব্যাংকর ভূত দেখছে। আর অ্যাক্ট 4এ গিয়ে সে এতটাই নিচে নেমে যায় যে ম্যাকডাফের নিষ্পাপ স্ত্রী আর সন্তানদেরও মেরে ফেলার হুকুম দেয়। এই টেবিলটা কিন্তু নাটকের একটা কোর আইডিয়া তুলে ধরে। একজন আসল রাজা আর একজন অত্যাচারী শাসকের মধ্যে আকাশ পাতাল তফাত। একদিকে ডানকান বা ম্যালকম, যাদের শাসন ঈশ্বরের আশীর্বাদ পুষ্ট, যেখানে বিচার আছে, শৃঙ্খলা আছে,
আর অন্যদিকে ম্যাকবেথ, যে খুনের মাধ্যমে ক্ষমতা দখল করেছে আর তার শাসনে আছে শুধু ভয়, বিশৃঙ্খলা আর মৃত্যু। মজার ব্যাপার হল, তখনকার মানুষের বিশ্বাস অনুযায়ী রাজার অন্যায়ের প্রভাব শুধু মানুষের উপরই পড়ে না, প্রকৃতির ওপরেও পড়ে। ম্যাকবেথের শাসনের সময়কার রাজনৈতিক বিশৃঙ্খলাটা যেন আয়নার মতো প্রকৃতির জগতেও প্রতিফলিত হচ্ছিল। প্রকৃতি নিজেই যেন বিদ্রোহ শুরু করেছিল। আগেই যে গ্রেট চেইন অফ বিইংয়ের কথা বলেছিলাম, সে ধারণা অনুযায়ী রাজাকে খুন করা মানে শুধু একজন মানুষকে খুন করা নয়, এটা হলো পুরো মহাজাগতিক শৃঙ্খলাতেই একটা আঘাত হানা। আর এই আঘাতের ফলে প্রকৃতি ওলটপালট হয়ে যায়, কারণ রাজার হত্যা একটা অস্বাভাবিক, আনন্যাচারাল কাজ। আর কি অদ্ভুত ঘটনা ঘটেছিল দেখুন। ডানকানকে যেদিন খুন করা হলো, সে রাতে ভয়ঙ্কর ঝড় আর ভূমিকম্প হলো। দিনের বেলাতেও আকাশ পুরো অন্ধকার। একটা উঁচু দরের বাজপাখিকে শিকার করল কিনো একটা ছোট্ট প্যাঁচা। এমনকি ডানকানের সেরা ঘোড়াগুলো পাগল হয়ে একে অপরকে ছিঁড়ে খেল। এই সব কিছুই আসলে স্কটল্যান্ডের ভেতরে যে পচন ধরেছে তারই প্রতীক। এই যে প্রকৃতির বিরুদ্ধে বিদ্রোহ, সেটা শুধু বাইরেই নয়, চরিত্রের ভেতরেও ঘটছে। লিডি ম্যাকবেথের এই বিখ্যাত উক্তিটা দেখুন, যেখানে তিনি বলছেন, আনসেক্স মি হিয়ার। তিনি আসলে তার নারীত্বকে বিসর্জন দিতে চাইছেন, কারণ তার মনে হচ্ছে নারীসুলভ মায়াদয়া তার উচ্চাকাঙ্ক্ষার পথে বাধা হয়ে দাঁড়াবে। এতক্ষণ তো আমরা বাইরের দুনিয়ার বিশৃঙ্খলার কথা বললাম, এবার চলুন চরিত্রদের মনের ভেতরের ঝড়টা দেখি। শেক্সপিয়ার কিছু শক্তিশালী প্রতীক ব্যবহার করেছেন তাদের ভেতরের যন্ত্রণাটা বোঝানোর জন্য। ম্যাকবেথের এই কথাটা শুনুন, সে কতটা ভয় পেয়ে গেছে। সে বুঝতে পারছে এই যে পাপ সে করেছে, এর দাগ কোনো দিন মুছবে না। সে ভাবছে, সমুদ্রের সমস্ত জল দিয়েও কি আমার হাত থেকে এই রক্তের দাগ ধোয়া সম্ভব? উত্তরটা হলো না। নাটকটা জুড়ে রক্তের যে ব্যবহার, তা কিন্তু শুধু রক্ত নয়, এটা একটা প্রতীক। কিসের প্রতীক? অপরাধ বোধের। এমন এক অপরাধ বোধ যা ম্যাকবেথ আর লেডি ম্যাকবেথের বিবেকের ওপর একটা স্থায়ী দাগের মতো বসে গেছে। আর এই দাগ তাদের মৃত্যু পর্যন্ত পিছু ছাড়েনি। আর লেডি ম্যাকবেথের কথা ভাবুন, যে নারী একসময় বলেছিল একটু জল দিয়েই এই দাগ সাফ হয়ে যাবে, সেই নারী শেষে ঘুমের মধ্যে হাত ঘষতে ঘষতে বলছে, দূর হ অভিশপ্ত দাগ। সে এমন একটা কাল্পনিক রক্তের দাগ দেখছে, যা সে কিছুতেই মুছতে পারছে না। অপরাধবোধ তাকেও ছাড়েনি। আসলে এই যে হ্যালুসিনেশনগুলো, ভাসমান ছুরি, ব্যাঙ্কর ভূত, হাতের কাল্পনিক রক্তের দাগ, এই সব কিছুই কিন্তু তাদের অপরাধবোধের এক একটা চিহ্ন। যত তাদের পাপের বোঝা বাড়ছে, ততই এই বিভ্রমগুলো তাদের তাড়া করে ফিরছে। তো সবশেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়, ম্যাকবেথের এই পতনের জন্য দায়ী কে? ভাগ্য, নাকি তার নিজের উচ্চাকাঙ্ক্ষা? ডাইনিরা কি সত্যি তার ভবিষ্যৎ বলে দিয়েছিল, নাকি তারা শুধু তার মনের মধ্যে লুকিয়ে থাকা দৈত্যটাকে